প্রতিদিনই রাজনীতির অন্তত 10টা অ্যাঙ্গেল থেকে 10 ধরনের কথাবার্তা আসছে, 10 ধরনের সমীকরণ আসছে, 10 ধরনের বন্ধুত্ব আসছে, 10 ধরনের শত্রুতা আসছে। আজ বিএনপি মনে হচ্ছে জামাত দরকার, কালকে বিএনপি মনে করছে জামাত হলে তাদের হবে না। 8 মাস পেরিয়ে গেল সংস্কার নিয়ে, সংস্কার একদিকে নির্বাচন। এখন তো আওয়ামী লীগ নাই। আমরা জানি যে বিএনপি এবং জামাত ইসলাম সহ অন্যান্য আওয়ামী লীগ বিরোধী রাজনৈতিক দলগুলো একটা প্ল্যাটফর্ম ছিল, সাথে নতুন একটি যোগ হয়েছে এনসিপি। অন্তর্বর্তী সরকার আবার বলেছে যে ডিসেম্বর টু জুনের মধ্যে নির্বাচন হবে। অন্যদিকে বলা হচ্ছে সংস্কার এবং বিচারের আগে যদি কোনো নির্বাচন ছাত্র জনতার যে দল এনসিপি তারা মানবে না। বিএনপি বলছে সংস্কার তারা চায়, কিন্তু নির্বাচনকালীন সংস্কারটুক দরকার। বিচার প্রক্রিয়াটার মধ্যে শেষ হবে কীভাবে? পুরো বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? ধন্যবাদ। আপনি সবার আগে এই বিরতির আগে যে প্রশ্নটা করেছিলেন যে এই সরকারের সফলতা, এটা নিয়ে আমি শুরু করি। ব্যর্থতা তো আমি আমার মতো করে বলি বিভিন্ন জায়গাতে। সফলতা হলো একটা বিরূপ পরিস্থিতিতে তারা এখনো পর্যন্ত 7 মাস ধরে টিকে আছে, এটা হলো তাদের সবচেয়ে বড় সফলতা। তারা যে বিরূপ পরিস্থিতিতে ক্ষমতা গ্রহণ করেছিল, এটা বাংলাদেশের প্রচলিত রাজনৈতিক দলগুলোকে যদি এই দায়িত্বটা দেওয়া হতো এককভাবে, আমার কাছে মনে হচ্ছে না 7-8 মাস তারা এত নির্বিঘ্নে নিরুত্তরভাবে এইভাবে কাজ করতে পারতো। এটা হলো এই সরকারের একটা বড় সফলতা। দ্বিতীয় সফলতা হলো যে এই সরকারের বেশিরভাগ কর্তা ব্যক্তিরই তাদের যে যোগ্যতা, লেখাপড়ার যোগ্যতা, তাদের যে দেশি এবং বিদেশি যে আন্তর্জাতিক অঙ্গনে তাদের যে গ্রহণযোগ্যতা এবং তাদের যে পার্সোনালিটি, দীর্ঘদিন তারা যে গ্রো করেছে, তো তারা যখন বসেন, একটা চেয়ারে বসেন, তাদের সঙ্গে যখন রাজনীতিবিদরা পাশাপাশি বসেন, ওখানে একটা ব্যক্তিত্বের রসায়ন হয়। সেই রসায়নে যারা ক্ষমতায় আছেন তাদের রসায়নটা প্লাসে থাকে, রাজনীতিবিদদের রসায়নটা মাইনাসে থাকে। যেমন আপনি ধরেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে যদি একজন প্রচলিত রাজনীতিবিদ যে ব্যাংক ডাকাতি করেছে, ব্যাংকের লাইসেন্স নিয়েছে, বা ধরুন অনেক খারাপ জিনিস থাকে, সে কথা বলতে গিয়ে এক ধরনের সাইকোলজিক্যাল সমস্যায় পড়বে। আবার ধরুন ডক্টর আসিফ নজরুলের সাথে যদি কেউ বসেন, তো বসতে গিয়ে আরেকটা রাজনীতিবিদ দেখা গেল সে সংবিধানই জানে না, লেখাপড়া জানে না, সর্বনাম কাকে বলে, ভার্ব কাকে বলে, তার ওই ব্যাপারে না। সে আসিফ নজরুলের সঙ্গে কথা বলতে যাওয়ার আগে এক ধরনের একটা সাইকোলজিক্যাল প্রবলেমে। তো এখন এই রাজনীতিবিদদের সঙ্গে এদের একটা সাইকোলজিক্যাল একটা দূরত্ব তৈরি হয়ে গেছে এবং সেখানে তারা সফলভাবে এখনও পর্যন্ত এই অবস্থানে আছে। 3 নম্বরের সফলতা হলো যে রাজনীতিবিদরা যত কথাই বলুক না কেন, জনগণ গত 15 বছরের তাদের যে দুর্বিষহ অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার ক্ষেত্রে এখনও সরকারের ব্যাপারে ধৈর্য হারা হয়নি। আমরা যারা সমালোচনা করছি, আমরা কিছু অশনির সংকেত দেখতে পাচ্ছি অ্যাজ এ হোল, মানে কান্ট্রির জন্য, দেশের জন্য, কূটনীতির জন্য, অর্থনীতির জন্য। এখন প্রান্তিক পর্যায়ে যারা একজন কৃষক, সে কিন্তু ওটা চিন্তা করছে না। সে চিন্তা করছে তার কাছে ছাত্রলীগ নেই, যুবলীগ নেই, কিংবা গত 15 বছরে যে জিনিসগুলো, থানা পুলিশের যে দালালি হয়েছে, যা কিছু হয়েছে, বাড়াবাড়ি হয়েছে, পুলিশের যে কোনো একটা কনস্টেবল দেখলে মানুষের ভয় লাগতো, র্যাব দেখলে মনে হতো এখন বুঝি আমাকে গুলি করবে, এখন র্যাবের কাউকে দেখা যাচ্ছে না। এটা 18 কোটি মানুষের একটা বিশাল শ্রেণীকে এই সরকারের প্রতি কৃতজ্ঞ রেখেছে এবং তারা কিন্তু রেসপন্ড করছে না। রাজনীতিবিদরা যত কথাই বলুক না কেন, জনগণ কিন্তু এখন পর্যন্ত রেসপন্ড করছে না। সো এটা হলো তাদের সফলতা আমার কাছে। এখন সরকার যে কথাগুলো বলছে নির্বাচন নিয়ে, সংস্কার নিয়ে, এটা মুখে উচ্চারণ করার আগে এই যে সাইকোলজি অনুযায়ী তাদের একটা বিরাট পরিকল্পনা আছে। সেই পরিকল্পনাটা কি, সেটা এখনও পর্যন্ত যারা রাজনীতিবিদ, স্টেক হোল্ডার, এই সরকারের সঙ্গে যাদের সমন্বয় হবে, সংঘাত হবে বা সংঘর্ষ হবে বা বন্ধুত্ব হবে, তারা বুঝতে পারেনি যে এরা যে ক্ষমতায় কিভাবে এলেন। এখনও পর্যন্ত রাজনীতিবিদরা বুঝতে পারেননি যে এই উপদেষ্টা মণ্ডলীগুলো কিভাবে এলেন, আর এই যে প্রতিনিয়ত নিত্য নতুন যোগ হচ্ছে, 1-2 উপদেষ্টা, ওরা কোন যোগ্যতা বলে হচ্ছেন, কোথা থেকে এলেন, কার কথা এলেন, কেন এলেন। এখন পর্যন্ত জিজ্ঞাসা করে দেখেন, যারা রাজনীতিবিদ আছেন তারা এই ব্যাপারে তাদের অনেক প্রশ্ন রয়েছে। তারা দে আর নট কমফোর্টেবল, এবং তারা শিওর না যে আমি এখানে লিখে দিতে পারি খলিলুর রহমান সাহেবের কথা অমুকে রিকমেন্ড করেছেন এবং তিনি এই কাজে আসছেন এবং ভালো মন্দ এই কথাটা বলতে পারবেন না। কিংবা আসিফ নজরুল কীভাবে নিয়োগ লাভ করলেন, নাহিদ কীভাবে নিয়োগ লাভ করলেন, সার্জিস কীভাবে নেতা হয়ে গেলেন, বা এখন হাসনাত কীভাবে চলছে, তাকে কেন লোক এত প্রিভিলেজ দিচ্ছে, মাসুদ কী করে গাড়ি পেল, এই জিনিসগুলো রাজনীতিবিদরা জানেন না। তথ্যের একটা ঘাটতি রয়েছে। কিন্তু
জিনিসগুলো হচ্ছে, এমনভাবে হচ্ছে যেটা রাজনীতিবিদরা এত অল্প সময় অতীতে এই বয়সে এত অল্প সময় এই সুযোগ সুবিধাগুলো কখনো তারা কল্পনাও করতে পারেনি। এই জন্য তারা খুব বিস্ময়, এবং যেখানে অজানা থাকে, যেখানে বিস্ময় থাকে, সেখানে একটা ভয় তৈরি হয়। এখন এই সরকারের যে কর্মকাণ্ড, তাদের চিন্তা চেতনা, তাদের পলিসি, তারা কি করতে চাচ্ছে, তারা আসলে কি ডিসেম্বরে নির্বাচন দেবে নাকি জুনে দেবে, নাকি এভাবে ৬-৭ বছর তারা কাটাবে, নাকি এই যে 5 বছর ডক্টর মোহাম্মদ ইউনূসকে রেখে দিতে হবে, এই দাবি তো 3 মাস আগে ছিল না, 2 মাস আগে ছিল না, হঠাৎ কেন এটা আসলো? আবার এটা নিয়ে তাকে ক্ষমতায় রাখতে হবে, মানুষ নাকি অনশনও করছে। তো এখন এই বিষয়গুলো রাজনীতিবিদদের কাছে একটা বিস্ময়। আকাশে যেভাবে ভরা পূর্ণিমার চাঁদ উঠে এবং একটা শিশু যখন প্রথমে চাঁদ দেখে, সে যখন আকাশের দিকে তাকিয়ে থাকে, চাঁদের দিকে তাকিয়ে থাকে, এখন রাজনীতিবিদরা এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং সরকারের দিকে বিস্ময়ে তাকিয়ে আছে যে এ চাঁদ কোত্থেকে এলো, এই আলো তো আমরা কখনো দেখিনি, এ পলিসি, এই আলোর ওয়েব, একদিকে চাঁদের আলো, আরেকদিকে বসন্তের কোকিলের ডাক, আর একদিকে বসন্তের বাতাস, গাছে গাছে ফুল ফুটছে, পাখি ডাকছে, এখন আমি কি করব? এখন আমি কি গান গাইবো, কীর্তন গাইবো, নাকি ওয়াজ করব? এই জিনিসটা রাজনীতিবিদরা বুঝতে পারছে না। ফলে আপনি দেখবেন যে অলমোস্ট এভরিডে, প্রতিদিনই রাজনীতির অন্তত 10টা অ্যাঙ্গেল থেকে 10 ধরনের কথাবার্তা আসছে, 10 ধরনের সমীকরণ আসছে, 10 ধরনের বন্ধুত্ব আসছে, 10 ধরনের শত্রুতা আসছে। আজ বিএনপি মনে হচ্ছে জামাত দরকার, কালকে বিএনপি মনে করছে জামাত হলে তাদের হবে না। অন্যান্য ছোট ছোট রাজনৈতিক দল, যাদেরকে সিট পার্টি বলা হয়, যাদেরকে বিভিন্ন রাজনৈতিক দল, সেনাবাহিনীর বিভিন্ন গোয়েন্দা সংস্থা, পুলিশ বাহিনী গোয়েন্দা সংস্থা, যাদেরকে ভাড়া করে মূলত প্রেস ক্লাবের সামনে গালাগালি করার জন্য। এখন এই রাজনৈতিক দলগুলো তারা রাজার মতো আচরণ করবেন। তখন যারা এই ছোট ছোট মানুষের পিছে ঘুরছে, তাদের হাতে পায়ে ধরছে, তাদের সঙ্গে বিনয় হয়ে যাচ্ছে, এই লক্ষণটা ভালো না, এটা খুবই একটা খারাপ লক্ষণ। যার যার একটা অবস্থান আছে। এখন এই টোটাল যে সমাজের যে শৃঙ্খলা ক্লাস, সেই ক্লাসটা মানে এলোমেলো হয়ে গেছে। যারা 20 তলাতে এতকাল বসবাস করতেন, অস্পর্শ ছিলেন, তারা এখন সোজা বস্তিতে নেমে আসছেন। আর বস্তির যারা লোকজন আছে, তারা 20 তলায় বসে পায়ের উপর পা তুলে তারপরে 20 তলার অধিবাসীকে নামিয়ে দিয়ে বলতেছেন, বেটা তুই গেলি কই, পারলে আয়। তো এই যে একটা অবস্থা চলছে, এই অবস্থার মধ্যে পুরো দেশের রাজনীতি, অর্থনীতি, সমাজ ব্যবস্থা, পরিবার ব্যবস্থা, সামাজিক বন্ধন এলোমেলো হয়ে গেছে। আপনি ধরুন এই যে একটা সংস্কার প্রস্তাব আসছে, অদ্ভুত এবং অভিনব। আমরা এখন আরেকটা আতঙ্ক আমাদের সমাজে আছে, মব জাস্টিস। তো আপনি যেভাবে বলেন, হঠাৎ করে মব আপনাকে ঘিরে ধরতে পারে না? মব ধরবে কেন? মব তো সবসময় যেটা হয়, যারা অনৈতিক, আপনি যাবৎ যে কটা মব হয়েছে, একটা নিরপরাধ লোকের আপনি দেখেছেন, সম্মানিত নিরপরাধ এবং কোনো রকম কলঙ্ক ছিল না, এরকম একটা লোক মবের শিকার হয়েছে, একটা সিঙ্গেল উদাহরণ দেন তো। আপনি যেটা বলতে পারেন যে না, তার বৈধ হতে পারে, কিন্তু এই সমাজে, মানে এই সমাজে নয়, এটা প্রকৃতি কর্তৃক। আপনি যে আল্লাহকে বিশ্বাস করেন, রাসূলকে বিশ্বাস করেন, আপনি যখন রাইট পথে থাকবেন, আপনার জিম্মাদাতা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। আপনার চিন্তা, চেতনা এবং কর্ম, এটা যদি ভালো হয়, এই জমিনে আপনার জন্য যেদিন মন্দ কিছু হবে, সেদিন আর আল্লাহ থাকবেন না, পৃথিবী থাকবে না। এটা গ্যারান্টেড বাই অলমাইটি আল্লাহ। তো যার জন্য আমাদের মধ্যে সমাজে দেখবেন, যেখানে মহব হচ্ছে, যা কিছু হচ্ছে না, কিছু না কিছু, একজন সমাজে ভদ্রলোক, মসজিদের ইমাম, রাস্তায় গেল, মবের মধ্যে পড়ে গেল, গিয়ে দেখেন যে সে হয়তো গতকালকে একটা গোপন কর্ম করে আসছে, খারাপ কাজ করে আসছে, আমি জানি না, আমরা তার টুপি দেখে, দাড়ি দেখে তাকে করছি। এই যে এনসিপির একটা ছেলে, যাকে নতুন দরবেশ বলা হচ্ছে, আপনি দেখেন তো কী চেহারা,